ওয়েলকাম টু আইসিএস একাডেমি। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা শুরু করব এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ম্যাথ 2020 সিরিজ। দেখি আমাদের প্রথম কোশ্চেন কী রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে এম ইস টু এন সমান সমান 9:6। তাহলে আমাদের এম প্লাস এন ইস টু এম মাইনাস এন এর অনুপাত কত হবে? এটা মাইনাস, ঠিক আছে। আমরা জানি যে ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের নিয়ম কি, ইস্টু মানে কি, এটা অনুপাত, অনুপাত মানে ভাগ, এটা মানে ভাগ, তাই তো। তার মানে এম বাই এন ইকুয়াল টু 9/6, মানে এম এর মান কত হবে 9, এন এর মান কত হবে 6। এখানে আমরা বুঝতে পারছি এম সমান সমান 9 এবং এন সমান সমান 6, তাই তো। তাহলে এম এর মান যদি 9 হয়, এন এর মান 6 হবে। আমাদের বের করতে বলেছে কি এম প্লাস এন এবং এম মাইনাস এন, এম প্লাস এন বাই এম মাইনাস এন, তাই তো। তাহলে আমরা জানি এখানে সহজে বুঝতে পারছি এম এর মান কত 9, এন এর মান কত 6, নিচেই এম এর মান কত 9, এন এর মান কত 6। তাহলে আমরা এম প্লাস এন মানে 9 প্লাস 6 যোগ করলে কত হবে 15। এখানে এন মাইনাস 9 থেকে 6 বাদ দিলে কত হবে 3, তার মানে 15:। এবার এটা যদি কাটাকুটি করি আমরা কত পাবো 3×5 = 15, নিচেই 3×1 3, আরও এটা তাহলে অনুপাত করলে আমাদের হবে 5:1। কিন্তু পরীক্ষার সময় আমরা এইভাবে করব না। পরীক্ষার সময় আমরা সহজেই দেখা মাত্র এখানে বুঝে যাব যে এম এর মান কত, এম এর মান হলো 9 এবং এন এর মান হলো 6। তাই ডাইরেক্ট আমরা এখানে বসিয়ে দেবো, মুখে মুখে ক্যালকুলেশন করে নেবো যে এম 9 প্লাস 6 যোগ করলে কত হবে 15, আর এম মাইনাস এন 9 মাইনাস 6 করলে কত হবে 3। তাহলে 15:3 মানে কত হবে 5:1। আমরা বেসিক জানার জন্য এভাবে শিখছি, পরীক্ষাতে আরও স্মার্ট তরিকাতে করতে হবে, ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন, একটি চেয়ারের মুদ্রিত মূল্য 2000 টাকা। একটি চেয়ারের মুদ্রিত মূল্য কত 2000 টাকা, ঠিক আছে। এবার প্রথমে 20% ও 1% দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর চেয়ারটির কত টাকাতে 1400 টাকাতে বিক্রি করা হয়, তাই তো। চেয়ারটি কত টাকাতে বিক্রি করা হয় 1400 টাকাতে বিক্রি করা হয়। তাহলে আমাদের বলেছে 1400 টাকাতে যদি বিক্রি করা হয়, তবে এক্স এর মান কত, মানে যে প্রথম ছাড় দেওয়া হয়েছিল 20% এবং পরবর্তী ছাড় দেওয়া হয়েছিল 1%। তাহলে 1% ছাড়ের মানটা কত সেটা আমাদের বের করতে হবে। সহজে আমরা পাবো, আমরা জানি এটা আমাদের লাভ ক্ষতির অঙ্ক, ঠিক আছে। কি জানি কোনো একটা জিনিসের মুদ্রিত মূল্য মানে কি, যেটা লেখা থাকে, মার্ক প্রাইস, তাই তো। এমআরপি যেটা বলা হয় কত টাকা 2000 টাকা। কি হয়েছে প্রথমে ছাড় দেওয়া হয়েছে, ছাড় মানে ডিসকাউন্ট, কত পার্সেন্ট ছাড় 20%। 20% ছাড় মানে কি, যে 100 টাকায় 20 টাকা ছাড়। যদি 100 টাকা লেখা থাকে 20 টাকা ছাড় দেওয়া হবে, তাহলে বিক্রি করবে ক টাকা 80 টাকা, তাই তো। এক্ষেত্রে তাহলে আমরা এখানে প্রথমে যে মার্ক প্রাইস ছিল 2000 টাকা, সেটাকে 20% ছাড়ে যদি বিক্রি করি, তাহলে আমরা বিক্রি করব কত টাকা, এটাকে আমরা বিক্রি করব, বিক্রয় মূল্য হবে আমাদের কত, এই 2000-এর 20% ছাড়। তাহলে 20% ছাড় যদি আমরা 20% বাদ দিয়ে দিই, এটা কত হবে, এই শূন্য কেটে দিই, কত হচ্ছে 400 টাকা। এক্ষেত্রে আমরা সহজ নিয়ম জানি, কোনো একটা জিনিসের, গোটা একটা জিনিসের, ধরো জিনিসটা 2000 টাকা, এখানে শর্টকাট, তাই তো। এই 2000-এর 10% মানে কত হবে, 2000-এর 10% হবে 200। 1% মানে কত হবে, 1% মানে হবে 20। সবসময় টোটাল মোট জিনিসটা 100%, তার 10% মানে কত হবে, ডান দিক থেকে এক ঘর পর পয়েন্ট, মানে কত হলো 200। টোটাল জিনিসটা 100, 100%, 10% মানে কত হবে, ডান দিক থেকে এক ঘর পর পয়েন্ট, মানে 200 টাকা। 1% মানে কত হবে, ডান দিক থেকে দু ঘর পর পয়েন্ট, মানে কত হবে 20 টাকা। যদি 0.1% হলে কত হবে 2 টাকা। এটা আমাদের সব ক্ষেত্রে নিয়ম, এই নিয়মটা আমরা জানলে সহজে হবে। তাহলে 2000 টাকা মার্ক প্রাইস, 20% ছাড়, তার মানে মুখে মুখে আমরা এখানে বের করে নিতে পারবো 2000-এর 10% মানে 200, তাহলে 20% কত হবে 400 টাকা। তাহলে 400 টাকা যদি আমরা ছাড় দিই, তাহলে বিক্রি করবো ক টাকা, 2000 মাইনাস 400, তাই তো। তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে কত 1600 টাকা। প্রথমবার বিক্রয় মূল্য 1600 টাকা, কিন্তু এরপরে আবার ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা যখন শপিং করতে যাই দেখতে পাই যে প্রথমে বলা হয় 20% ছাড়, যদি কেউ 5000 টাকা বেশি কেনে
তাহলে আবার তার এক্সট্রা 5% বা 10% ছাড়, ঠিক সেই রকম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে 20% ছাড় মানে 1600 টাকা বিক্রি করার কথা, কিন্তু বিক্রি করেছে কত টাকা? 1400 টাকায়, মানে আরও X% ছাড় দিয়েছে। বিক্রি করেছে কত টাকা? 1400 টাকা, তাই তো? তার মানে আরও কত টাকা ছাড় পেয়েছে? 200 টাকা ছাড় পেয়েছে, তাই তো? 1600 টাকা ছিল কিন্তু 1400 টাকায় বিক্রি করেছে, তার মানে এক্সট্রা আরও 200 টাকা ছাড় পেয়েছে। তাহলে এই 200 টাকা যে এক্সট্রা ছাড় পেয়েছে, এই ছাড়টা কার ওপর পেয়েছে? এই 1600 টাকার ওপর, তাই তো? এই 1600 টাকার ওপর সে এক্সট্রা, এই 1600 টাকার ওপর সে এক্সট্রা কত টাকা ছাড় পেয়েছে? 200 টাকা ছাড় পেয়েছে। বুঝতে পারছি আমরা? এই 1600 টাকার ওপর সে এক্সট্রা 200 টাকা ছাড় পেয়েছে, মানে X% যে ছাড়টা আমাদের বের করতে হচ্ছে শতকরা তার ছাড়ের হারটা। X% মানে সেই 100% কত সেইটা বের করতে হবে। তাহলে 1600 টাকায় 200 টাকা ছাড়, তাহলে 100 টাকায় আমাদের ছাড়টা কত বের করতে হবে। এক্ষেত্রে উপর নিচে দুটো দুটো শূন্য কেটে যাবে। এটা 2 দিয়ে কাটলে কত হবে? 8, তাই তো? 4 দিয়ে কাটলে কত হবে? 2, 4 দিয়ে কাটলে কত হবে? 25। তাহলে উপরে কত হচ্ছে? 25, নিচে 2। তাহলে 25/2 মানে কত হয়? 12.5%, তাই তো? 25/2 মানে কত হয়? 12.5%। সহজে বোঝা যাচ্ছে। কিন্তু পরীক্ষার সময় আমাদের এইভাবে করলে হবে না, আরও তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে করতে হবে। প্রথমেই লেখা আছে 2000 টাকা ক্রয় মূল্য, মুদ্রিত মূল্য, মার্ক প্রাইস। 2000 টাকা যদি মার্ক প্রাইস হয়, 20% ছাড় দেওয়া হয়েছে, তার মানে 400 টাকা ছাড়। ক্যালকুলেশনের মুখোমুখি হয়ে যাবে। তাই 1600 টাকা সে ছাড় পাওয়ার পর দাম হচ্ছে, কিন্তু সে বিক্রি করছে 1400, মানে এক্সট্রা আরও 200 টাকা ছাড় দিচ্ছে, তাই তো? তাহলে ছাড় 200 টাকা দিচ্ছে এক্সট্রা কার ওপর? এই 1600 টাকার ওপর। তাহলে 1600 200, উপরে 200 নিচেই 1600। এই যে একই ক্যালকুলেশন আমরা করলাম, 0 0 মুখোমুখি কেটে যাবে 2, কত হবে? 8, ওপরে কত? 1, 1/8, 1/8 মানে কত পার্সেন্ট? 1/8 মানে 12.5%। বা এই ক্যালকুলেশন করলে আমাদের হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। বলেছে রুপিস 7200 মানে 7200 টাকাকে PQR এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে PQR 3 বন্ধু আছে, টোটাল তারা 7200 টাকা পেয়েছে। কত টাকা? 7200 টাকা। ঠিক আছে, PQR, পি এর অনুপাত কত? হাফ। আর এর কিউ এর অনুপাত কত? 4। আর এর অনুপাত কত? 3:3/2, তাই তো? তাহলে এদের অনুপাত এইভাবে যখন থাকবে, অনুপাতগুলো যখন উপর নিচেভাবে থাকবে লব হরের আকারে, তখন আমাদের একটু অসুবিধা হয়। যদি আমাদের 2, 3, 4 বলতো তাহলে আমি সহজে পেয়ে যেতাম, কিন্তু এইভাবে যদি থাকে তাহলে এক্ষেত্রে একটাই নিয়ম, যে নিচে যেগুলো আছে 1/2, নিচে কত? 2, 4-এর নিচে কিছু নেই মানে 1, 3/2, তাই তো? 3-এর নিচে কত আছে? 2। এই নিচে যেগুলো থাকবে তাদের আমরা লসাগু করে নেব, 2 আর 2। এর লসাগু করলে কত হবে? 2 আর 2, এদের লসাগু করলে কত হবে? 2 হবে, তাই তো? এদের লসাগু করলে কত হবে? 2 হবে। তাহলে এদের লসাগু যেটা বের করলাম, এই লসাগু বের করার পর লসাগু কত হবে? 2 হবে। এই লসাগু বের করার পর এটাকে আমরা প্রত্যেকটা সংখ্যার সঙ্গে গুণ করে দেবো। প্রত্যেকটা সংখ্যার সঙ্গে, অনুপাতগুলোর সঙ্গে আমরা গুণ করে দেবো। তাহলে এখানে যদি আমরা গুণ করি, কাটাকুটি করলে কত হবে? 2 2 উপর নিচে কেটে গেল। এখানে পাশাপাশি তাহলে গুণ হবে, তাই তো? ওপরে কিছু নেই মানে 1, 4 দুগুণে 8, এই 2 এই 2 উপর নিচে কেটে গেল, পড়ে আছে কত? 3। তাহলে PQR, এই যে এদের অনুপাত আমরা পেয়ে গেলাম। PQR কত হলো? 1:8:3, তাই তো? মানে পি যদি 1 টাকা পায়, কিউ পাবে 8 টাকা, আর পাবে 3 টাকা। সহজে বুঝতে পারছি। এক্ষেত্রে তাহলে আমাদের বলেছে টোটাল টাকা কত? 7200। আমাদের বের করতে হবে আর কত? 3। তাই টোটাল এখানে 1, 8 আর 3, মোট কত? মোট হচ্ছে 8 আর 1 9, 9 আর 3 কত? 12। মোট এদের 12। এখানে আমরা এক্স ধরে নিতে পারি, যে এক্স, 8x, 3x। তাহলে এখানে টোটাল কত হবে? 12x। এই 12x মানে কত টাকা? 7200 টাকা। আমাদের বের করতে হবে আর মানে 3x। তাহলে এখানে 12x মানে এর মান কত টাকা? 7200 টাকা। তাহলে আমাদের বের করতে হবে এক্স এর মান এখানে পেয়ে যাব, কত হবে? কাটাকুটি করলে পরে এটা মুখোমুখি ক্যালকুলেশন 600 টাকা। তাহলে এক্স মানে 600 টাকা। আমাদের বের করতে হবে আর এর মান, আর মানে কত? 3x। আর তাহলে 3x, আর 3x মানে কত হবে? 3 ছক 1800 টাকা, তাই তো? একদম সুন্দরভাবে বেসিক থেকে করাচ্ছি, তোমার যাতে কোনো অসুবিধা না হয়। তাই প্রথম কাজ
যদি অনুপাতগুলো উপর নিচে থাকে তাদের নিচে যে সংখ্যাগুলো থাকবে তাদের লসাগু বের করব। ঠিক আছে, নিচে যে সংখ্যাগুলো থাকবে তাদের লসাগু বের করব। লসাগু বেরোয় নিচের যে সংখ্যাগুলো সেগুলো লসাগু করে গুণ করব। গুণ করে এখান থেকে উপর নিচে 2 2 কেটে যাচ্ছে, কাটাকুটি করে নিলাম। তাহলে এখানে 1, এখানে 8, এখানে 3, আমরা একটা এক্স ধরে নিতে পারি। 1x মানে এক্স, 8x 3x, এই অনুপাত মানে তাদের প্রাপ্য। তাহলে টোটাল 12x, এই 12x মানে টোটাল কত টাকা? 7200 টাকা। তাহলে আমাদের বের করতে হবে এক্স মানে কত? 600 টাকা। আর এর মান, আর মানে 3x, তাহলে 3 ছক 1800 টাকা। আশা করা যায় বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন কি আছে একটু দেখি। বলছে আর একটি কাজ 90 দিনে সম্পূর্ণ করতে পারে। কত দিনে? 90 দিনে, তাই তো। 45 দিনে আর ওই কাজের মোট কত শতাংশ সম্পন্ন করতে পারবে? সহজ জিনিস। টোটাল কাজটা সবসময় মোট জিনিস সবসময় টোটাল কত হয়? 100%। আমরা সবাই জানি 100%। মোট জিনিসটা 100%, 100%। আর 90 দিনে কাজ করতে পারে কত শতাংশ? ওই পুরো কাজটা। আর 90 দিনে করে কত শতাংশ? 90 দিনে করে মোট কাজটা মানে কত? 100% কাজটা করতে পারে, তাই তো। 100% কাজ করে কত দিনে? 90 দিনে। এবার বলেছে তাহলে 45 দিনে ও কত পার্সেন্ট কাজ করবে? তাহলে 90% কাজ করে, 90 দিনে করে 100% কাজ মানে পুরো কাজটা। তাহলে একদিনে কত করবে? একদিনে করবে 100/90, তাই তো। 100/90, 90 দিনে যদি 100 করে তাহলে একদিনে করবে 100/90। আমাদের বের করতে বলেছে 45 দিনে। 45 দিনে তাহলে কত করবে? 100/90 গুণ 45, তাই তো। 100/90 গুণ 45। এই 90 45 কাটাকুটি করা যায়। 2 দিয়ে 100 কাটলে কত হয়? 50। তাহলে কত শতাংশ কাজ করবে? 50% কাজ করবে। এখানে মুখে মুখে আমরা এটা পারবো যে 90 দিনে করে টোটাল কাজ, তাহলে 45 দিনে করবে কি? অর্ধেক কাজ। কারণ 90-এর অর্ধেক কত? 90-এর অর্ধেক 45, তাহলে 100-র অর্ধেক কত হবে? 50 হবে। দিন যদি কমে যায়, কাজও কমে যাবে। সহজ নিয়ম। তুমি একটা কাজ 10 দিনে করতে পারো, তাহলে 5 দিনে কত করবে? হাফ করবে, অর্ধেক করবে। ঠিক সেই রকম। তাহলে এই লজিক আমরা করতে পারলাম। ঠিক আছে। এবার দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে ছুটে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 320 মিটার হয় এবং তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতি কত হবে? আমরা কি জানি যে ট্রেনের অঙ্ক এটা, যখন দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসে, তাই তো। বিপরীত দিক থেকে আসে তখন তাদের মধ্যে কী হবে? গতিবেগ যোগ হবে সবসময়। বিপরীত দিক থেকে যখন আসবে তাদের গতিবেগ সবসময় কী হবে? যোগ হবে, প্লাস হবে। ঠিক আছে। এবং দুটো ট্রেনের দৈর্ঘ্য আছে কত কত? প্রথম ট্রেনটার দৈর্ঘ্য 320, আরেকটা ট্রেন আছে সেটার দৈর্ঘ্য কত? 320 মিটার, তাই তো। এই দুটো ট্রেন যখন একে অপরকে অতিক্রম করে তখন কি নিশ্চয়ই উভয়ের যে দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে, তাই তো। নাহলে একে অপরকে অতিক্রম করবে কীভাবে? তাহলে যখন দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসে সবসময় তাদের গতিবেগ যোগ হবে। এবং একটি ট্রেন আর একটি ট্রেনকে অতিক্রম করা মানে দুটোর দৈর্ঘ্য কী করতে হবে? অতিক্রম করতে হবে। কিন্তু এখানে কারণ দুটো ট্রেনের এখানে দৈর্ঘ্য আছে, তাই তো। দুটো ট্রেনের এখানে দৈর্ঘ্য আছে, দুটো ট্রেনের দৈর্ঘ্য আছে। যদি বলা হয় একটা ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করে, সেক্ষেত্রে কী হবে? শুধু ট্রেনটার দৈর্ঘ্যটা যোগ হবে। কারণ কি? কোনো ব্যক্তির, কোনো একটা খুঁটির, কোনো লাইট পোস্টের তো কোনো দৈর্ঘ্য থাকে না, তার কোনো ডিস্টেন্স থাকে না। মনে রাখতে হবে যার ডিস্টেন্স থাকবে সেটা আমরা যোগ করব। যেমন একটা সেতু, একটা রেল লাইন, দুটো ট্রেন, একটা ব্রিজ, এগুলোর একটা দৈর্ঘ্য আছে, সেজন্য এগুলো আমরা যোগ করি, দুটো দূরত্ব যোগ করি। কিন্তু একটা লাইট পোস্ট বা একটা খুঁটি, এর কোনো দূরত্ব, একজন ব্যক্তির কোনো দৈর্ঘ্য নেই, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমার যোগ হয় না। তাই যেটা ডিস্টেন্স থাকবে সেটা দুটো আমরা যোগ করবো সবসময়। এবং বিপরীত দিক থেকে হলে পারে গতিবেগগুলো কী হবে? যোগ হবে, তাই তো। এবার কি বলেছে? প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। প্রতিটি ট্রেনের গতিবেগ নির্ণয় করতে হবে। গতিবেগ আমরা কি জানি? গতিবেগ মানে কি? গতিবেগ মানে কি আমাদের সূত্রটা মনে রাখার দরকার নেই। আমরা সবাই জানি গতিবেগ যখন লেখা হয় কী লেখা থাকে? কিমি পার ঘন্টা। গতিবেগ মানে কি? গতিবেগ মানে কিমি পার ঘন্টা লেখা থাকে তো, কিমি পার ঘন্টা।
কিমি পার ঘন্টা মানে কি? কিলোমিটার। কিলোমিটার মানে কি? দূরত্ব, তাই তো? ঘন্টা মানে কি? সময়। ঘন্টা কিসের একক? সময়। তাহলে দূরত্ব বাই সময়। গতিবেগ মানে কী হবে? দূরত্ব বাই সময়। এবার দূরত্ব সবসময় কিমিতে থাকতে পারে, কোনো সময় কিসে থাকতে পারে? মিটারে থাকতে পারে। সময় সবসময় যে ঘন্টা থাকবে তার কথা নেই, সেকেন্ডে থাকতে পারে, তাই তো? তার মানে গতিবেগ মানে কী হবে? কিলোমিটার বাই ঘন্টা। মানে কিলোমিটার মানে দূরত্ব, তার মানে দূরত্ব বাই সময়। ঠিক আছে? তাহলে এখানে দেখি টোটাল দূরত্ব কত, টোটাল ডিস্টেন্সটা কত? দুটো ট্রেনের দৈর্ঘ্য। তো দুটো ট্রেনের দৈর্ঘ্য যদি হয় 320, 320, দুটো সমান দৈর্ঘ্য, তো যোগ করলে কত হবে? আর মোট সময় কত লেগেছে? 18 সেকেন্ড, তাই তো? 18 সেকেন্ড। তাই 640 বাই কত? 18। 640 বাই 18 সবাই আমরা বুঝতে পারলাম কীভাবে করলাম। এবার আমাদের প্রশ্ন দেখো বলেছে কিলোমিটারে, এখানে গতিবেগটা প্রশ্নে আমাদের চেয়েছে কি? কিলোমিটার। কিমিতে ঘন্টায় কত কিলোমিটার বেগে যাচ্ছে সেটা বের করতে হবে। এখানে মিটারে আমাদের চাইনি, ঠিক আছে? যদি মিটারে যেত আমরা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যেতাম। যেহেতু আমাদের ঘন্টায় চেয়েছে, তাহলে কী করতে হবে? আমরা জানি মিটার থেকে ঘন্টায় করতে গেলে পারে সবসময় 18/5 দিয়ে গুণ করতে হয়। এটা কেন করতে হয় ডেসক্রিপটিভ ক্লাসে তোমাদের আলোচনা করব। তাহলে আমরা এখানে মিটার পার সেকেন্ড 640/18, কিন্তু আমাদের বের করতে হবে কিলোমিটারে। প্রশ্ন আমাদের বলেছে কিলোমিটারে। সেক্ষেত্রে কী করব? কিলোমিটারে যখন বের করতে হবে 18/5 দিয়ে গুণ করব। মনে রাখো মিটার ছোট না কিলোমিটার ছোট? মিটার ছোট, কিলোমিটার বড়। তাহলে কিমি যদি বড় হয়, আমরা কিলোমিটার যদি বের করতে হয় বড় জিনিস দিয়ে গুণ করবো, মানে 18/5 দিয়ে গুণ করব। যদি আমাদের কিলোমিটার থেকে মিটারে করতে হয় ছোট করতে হবে, তাহলে ছোট জিনিস দিয়ে গুণ করবো, মানে 5/8 দিয়ে গুণ করব। এইভাবে মনে রাখো, ঠিক আছে? তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে কী পাবো? 18 কেটে যাচ্ছে, এখানে 640 ভাগ কত? 5। এটা ভাগ করলে পরে আমরা পেয়ে যাব, তাই তো? কত পাবো? কত পাবো? 5 একে 5, 14, 5 দুগুণে 10, 40, 5 আটটা 40, তার মানে 128। 128 কিলোমিটার, তাই তো? 128 কিমি পার ঘন্টা। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। এখানে কি বলেছে? দুটি ট্রেনের একই গতিতে বিপরীত দিক থেকে ছুটছে, তাই তো? দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে ছুটছে। এই যে 128 কিলোমিটার, এই 128 কিলোমিটার কি? দুটি ট্রেনের গতিবেগ। তাহলে এক একটা ট্রেনে যদি বের করতে হয়, আর দুটো ট্রেনের গতিবেগই বলেছে সমান, তাহলে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। মোট দুজনের কাছে 128 আছে, তাহলে যদি প্রত্যেকের কাছে কত করে আছে? গড়ে যদি দুজনের কাছে সমান থাকে 2 দিয়ে ভাগ করব, ঠিক তেমন। তাহলে দুজনের কাছে কত হবে? 64, তাই তো? তো দুটো ট্রেন সমান, গতিবেগও সমান, দৈর্ঘ্যও সমান। বুঝতে পেরেছ? ঠিক আছে। দেখি পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে। একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে 93% শিক্ষার্থী পাশ করেছে। কত পার্সেন্ট পাশ করেছে? 93%। এবং 9275 জন শিক্ষার্থী ফেল করেছে। মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল? ঠিক আছে, কীভাবে করলাম দেখি আমরা। মোট পরীক্ষার্থীর 93% পাস করেছে। আমরা জানি কোনো একটা জিনিসের মোট কত পার্সেন্ট, টোটাল কত শতাংশ হয়? 100%, 100%, তাই তো? আমাদের পাস করেছে কত? আমাদের পাস করেছে কত পার্সেন্ট? 93%। পাস করেছে 93%, তাই তো? তাহলে ফেল করবে কত? টোটাল আমার 193 জন পাস করেছে, তাহলে ফেল করবে কত? 100 মাইনাস 93 সমান সমান কত হবে? 7জন, তাই তো? 7জন, 7%, 7%, 7% আমার কী হবে? ফেল করবে। আমার প্রশ্ন বলেছে ফেল করেছে কতজন? ফেল করেছে 9275 জন, মানে এই 7%-এর মান কত? 9275। এই 7%-এর মান কত? 9275। আমার বের করতে হবে মোট পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থী কত? 100। তাহলে 7% মানে যদি এটা হয়, তাহলে 1% মানে কত? বের করতে হবে 9275/7। আমার বের করতে হবে মোট পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থী মানে কত? 100। তাহলে এটাকে আমার 100% বের করতে গেলে পারে শুধু ক্যালকুলেশন করতে হবে। অঙ্ক খুব একটা কঠিন থাকে না, ক্যালকুলেশন আমাদের ফাস্ট করলে পারে কম সময়ে হয়ে যাবে। তাহলে এখানে কাটাকুটি করতে হবে। কাটাকুটি করাটা কিছুই নাই, 9 কে
9, এখানে আমাদের 9,200, এটা আমরা কীভাবে করি ক্যালকুলেশনটা, 9,2,7,5 বাই কত 7, 7 একে 7, পড়ে থাকবে কত 2, 2 আর পাশে আছে 2, 22, 3 7 21, পড়ে থাকবে কত 1, পাশে আছে কত 7, 17, 7 দুগুণে 14, পড়ে থাকবে কত 3, 5 35, 5 7 35, 1325, আর পাশে দুটো শূন্য আছে 100, তাই তো, তাহলে 13,200, তাই তো, এখানে 13,000 নয়, 1,32,500 জন। বোঝা যাচ্ছে কীভাবে আমাদের করতে হবে, খুব সহজ। এবার এ ও বি উভয়ই তাদের ঘড়িগুলি 5,000 টাকা দরে বিক্রি করে। কত টাকা দরে বিক্রি করে? 5,000 টাকা দরে। মানে দুজন ব্যক্তি দুজনেই দুটো ঘড়ি বিক্রি করছে কত? 5,000 টাকা করে। এর ফলে একজনের লাভ হয়েছে, এর লাভ হয়েছে 25%, বি এর লাভ ক্ষতি হয়েছে, লস হয়েছে 10%, 10%, তাই তো। বলেছে এ ও বি এর ক্রয় মূল্যের অনুপাত, এ ও বি এর ক্রয় মূল্যের অনুপাত। ঠিক আছে, কীভাবে বের করবো? দেখো আমাদের এখানে প্রশ্নই কি বলে দিয়েছে, বলেছে দুটি ঘড়ির বিক্রয় মূল্য সমান, দুটি ঘড়ির বিক্রয় মূল্য সমান। তাহলে দেখো এ, আমরা এখানে এ দিয়ে করবো, এ আর বি, বোঝো এ 25% লাভ, এর কত শতাংশ লাভ? 25%। 25% মানে কত? 1/4, এটা আমরা সবাই জানি। 25% মানে কত? 1/4। কীভাবে হয়? 25/100 কাটাকুটি করলে কত হবে? 1/4। মানে যদি ও 4 টাকায় কেনে, ক টাকা লাভ করবে? 1 টাকা। তাহলে বিক্রি করবে ক টাকা? 5 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, তাই তো। তাহলে 4 টাকায় যদি কেনে 1 টাকা লাভ করবে, তার মানে বিক্রি করবে ক টাকা? 5 টাকা। এবার বি বলেছে 10% ক্ষতি, 10% ক্ষতি, 10% মানে কত? সেই 10/100 কাটাকুটি করলে কত হবে? 1/10। মানে যদি 10 টাকায় কেনে, ও 1 টাকা ক্ষতি করে, এ হচ্ছে ক্ষতি, লস করে, আর এ হয় লাভ করে। ঠিক আছে, লাভ করলে বেশি বিক্রি করবে, তাই তো, সেজন্য প্লাস হলো 1 টাকা বেশি, 4 1 5। ক্ষতি মানে কি? মাইনাস হবে, তাই তো, ক্ষতি মানে কী হবে? মাইনাস হবে। মানে যদি 10 টাকা কেনে, 1 টাকা লস করবে, তাহলে বিক্রি করবে ক টাকা? 9 টাকা। সহজে বুঝতে পারছি। কিন্তু প্রশ্নে আমাদের কি বলেছে? উভয়ের বিক্রয় মূল্য সমান, উভয়ের বিক্রয় মূল্য কত? সমান। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এ বিক্রয় মূল্য 5 টাকা, বি এর বিক্রয় মূল্য 9 টাকা। তাহলে এটা কি হবে? হবে না, এটা আমাদের সমান করতে হবে। বিক্রয় মূল্য দুটো আমাদের কী করতে হবে? সমান করতে হবে। কী করব? এটাকে আমরা 9 দিয়ে গুণ করবো, এটাকে আমরা 5 দিয়ে গুণ করব। ঠিক আছে, এখানে 5 আছে, এখানে 5 দিয়ে গুণ, এটা 9 আছে, এখানে 9 দিয়ে গুণ করব। গুণ করলে দেখি কি হয়? 4 নং 36, 5 নং 45, এখানে 5 10 50, 5 নং 45। এই যে এখন আমাদের বিক্রয় মূল্য উভয়ের কী হলো? সমান হয়ে গেল। আমাদের প্রশ্ন অনুযায়ী কোনো অসুবিধা নেই। এবার বলেছে কি? যে এ ও বি এর ক্রয় মূল্যের অনুপাত। তাহলে ক্রয় মূল্যের অনুপাত, এটা কি? ক্রয় মূল্য, তাই তো, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। আমাদের বের করতে হবে কি? ক্রয় মূল্যের অনুপাত। তাহলে এর ক্রয় মূল্য কত? আর বি এর ক্রয় মূল্যের অনুপাত। এর ক্রয় মূল্য কত? 36, বি এর ক্রয় মূল্য কত? 50, তাই তো। তাহলে 36 50 অনুপাত, দুটো একই জিনিস দিয়ে ভাগ করা যায়। দেখতে হবে কী দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে যায়, কিন্তু এটা 4 দিয়ে যায় না, 2 দিয়ে যায়। 18 দুগুণে 36, 25 দুগুণে 50, আর যায় না। তাহলে এ ও বি এর ক্রয় মূল্যের অনুপাত কত হবে? 18:25। বোঝা গেল? দেখি পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে। বলেছে 7 + 33 গুণ 44 ভাগ 2 গুণ 5 গুণ 5, তাই তো। এটা মানে হচ্ছে ভাগ। এই যে এটা মানে কি? এটা মানে হচ্ছে ভাগ। ঠিক আছে, এটা মানে ভাগ। তাহলে আমাদের প্রথমে কি কাজ? প্রথমে আমরা সেই জানি বি বদমাস, তাই তো। প্রথমে বারের কাজ হয়, তারপরে ব্র্যাকেটের কাজ, ফার্স্ট সেকেন্ড থার্ড, তারপর ভাগ গুণ, ওর কাজ হয়, অফের কাজ হয়, আমরা পরবর্তী প্রশ্নতে দেখব। ঠিক আছে, এখানে আমাদের প্রথমে ব্র্যাকেট, 33 + 7 যোগ করলে কত হবে? 40, এটা গুণ আছে। ব্র্যাকেটের মধ্যে কি আছে? 44 ভাগ 2, 44কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 22, গুণ 5 5 কত? 25, এটা গুণ করব, তাই তো।
এখানে গুণ করাটা কোনো ব্যাপার নয়। 4 গুণ 25, 4 25 কত? 100। আর এখানে একটা শূন্য আছে, বসিয়ে দিলাম। গুণ কত? 22। ঠিক আছে, তাহলে 22-এর পর কটা শূন্য হবে? 4টে শূন্য।